নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন গল্প নিয়ে। আজ শোনাতে চলেছি উত্তর 24 পরগনা জেলার একটি ঐতিহাসিক এবং ধর্মীয় শহর কাকিনাড়ার কাহিনী। এই কাহিনীতে থাকবে বেশ কিছু মন্দির ও ঘাটের কথা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি গৌরী, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। এখন আমি এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনের বাইরে। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। আজ এখান থেকেই শুরু করব আজকের সফর। আমি ট্রেনে উঠে পড়েছি। আজ আমার সফর সঙ্গী আমার এক কাকি। সকাল 9:34 নৈহাটি লোকাল ঠিক সময়ে শিয়ালদা স্টেশন ছেড়ে দিয়েছে আমার আজকের গন্তব্য কাকিনাড়া স্টেশন। এই ট্রেন সফরের মাঝে কাকিনাড়া শহর সম্বন্ধে দু এক কথা জানিয়ে রাখছি। হুগলি নদীর তীরে অবস্থিত কাকিনাড়া শহরটি উত্তর 24 পরগনার একটি শহর। শহরটি কলকাতা থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত এবং ভাটপাড়া পৌরসভার অন্তর্গত। এই শহরটি কিসের জন্য বিখ্যাত তা হয়তো অনেকে জানেন, আবার হয়তো অনেকে জানেন না। আমি সংক্ষেপে একটু বলি, কাকিনাড়া কিসের জন্য বিখ্যাত। কাকিনাড়া তার ঐতিহাসিক ও ধর্মীয় স্থানের জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে হুগলি নদীর তীরে মন্দির এবং ঘাট। এখানে আছে একটি ব্যস্ত বাজার, যা কাকিনাড়া বাজার নামে পরিচিত, এবং এটি বৃহত্তর ভাটপাড়া এলাকার অংশ, যা তার সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্যের জন্য পরিচিত। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে ব্যারাকপুর স্টেশনে। এই হলো ব্যারাকপুর স্টেশন। কাকিনাড়া স্টেশনে ট্রেন আমাদের নামিয়ে দিয়ে চলে যাচ্ছে তার নিজের গন্তব্য নৈহাটিতে। এটাই হলো কাকিনাড়া স্টেশন। উত্তর 24 পরগনার এই স্টেশনের সাথে ছোটবেলা থেকেই পরিচয় আছে, কিন্তু এই জায়গাটিতে যে অনেক দর্শনীয় স্থান রয়েছে দেখার জন্য, তা এতদিন দেখার সুযোগ হয়নি। তাই আজ বেরিয়ে পড়েছি কাকিনাড়া শহরের ভাটপাড়ার কিছু স্থান ঘুরে দেখব বলে। আমাকে এখন এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আমার কাকি ছাড়াও আরও কয়েকজন সফর সঙ্গী আসার বাকি আছে। আমার সফর সঙ্গীরা চলে এসছে। এই ট্রেন থেকে নামছে মামাতো বোন, মাসি, মামি, আমার বোন আর মা। এবার চলুন স্টেশন থেকে এই সিঁড়ি দিয়ে উঠে স্টেশনের বাইরে যেতে হবে। ওখান থেকেই আমরা টোটো ধরব। তাহলে চলুন যাওয়া যাক। আমরা ঘন্টায় 100 টাকা হিসাবে টোটো ঠিক করে নিয়েছি। টোটোতে উঠেও পড়েছি। টোটোতে যেতে যেতে এই শহরের সম্বন্ধে আরও কিছু আপনাদেরকে জানিয়ে রাখছি। এখন আমি যাব কাকিনাড়ার ভাটপাড়ায়। ভাটপাড়া নামটি প্রাচীন নাম ভট্টপল্লী থেকে এসেছে, যেখানে ভট্ট ব্রাহ্মণ সংস্কৃত পণ্ডিতদের সম্প্রদায়কে নির্দেশ করে এবং পল্লী এলাকা বা গ্রামকে নির্দেশ করে। এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম পৌরসভাগুলির মধ্যে একটি এবং 1899 সালে
নৈহাটি পৌরসভা থেকে পৃথক হওয়ার পরে আরেকটি পৌরসভা গঠিত হয়েছিল। ব্রিটিশ যুগে এবং পরবর্তীকালে এটি হুগলি নদীর তীরে একটি গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হয়ে ওঠে, কিন্তু আজ সবই ইতিহাস। এটা গেল ঐতিহাসিক দিক। এই শহরের আরও একটি দিক আছে, তা হলো ধর্মীয় দিক। তার সম্বন্ধেও বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই শহরের ঐতিহাসিক দিক ছাড়াও আরেকটি দিক রয়েছে ধর্মীয় দিক। কাকিনাড়া বেশ কয়েকটি মন্দিরের অবস্থান, যার মধ্যে রয়েছে পঞ্চমুখী হনুমান মন্দির। আমরা এখন সেই মন্দিরে এসে পৌঁছেছি। মন্দিরের প্রবেশপথ দিয়ে আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছি। মন্দির প্রাঙ্গণটি অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। মন্দির প্রাঙ্গণের বাঁদিকে রয়েছে নাট মন্দির, যেখানে ভক্তরা বিশ্রাম নিতে পারবেন। আর আছে একটু এগোলেই বাঁদিকেই পড়বে শিব মন্দির। যেহেতু এটা শ্রাবণ মাস, তাই দেখলাম সেখানে ভক্তরা শিবের মাথায় জল ঢেলে পুজো করছে। আর সোজা যে মন্দিরটি, সেখানেই বিরাজমান পঞ্চমুখী হনুমানজি, সাথে আছে রাম, সীতা, রাধাকৃষ্ণ, আরও অনেকে। কিন্তু আমরা যখন এসে পৌঁছেছি তখন এখানে ভোগ আরতির ব্যবস্থা চলছিল, তাই মন্দিরের পর্দা টানা ছিল। আমরা একটু ফাঁক দিয়েই দেখতে পেরেছিলাম পঞ্চমুখী হনুমানজিকে। পঞ্চমুখী হনুমান হলেন হনুমানজির একটি বিশেষ রূপ, যেখানে তার 5টি মুখ দেখা যায়। প্রতিটি মুখ দেবতার একটি ভিন্ন রূপের প্রতিনিধিত্ব করে এবং এটি বিভিন্ন গুণাবলী ও শক্তির প্রতীক। এই মন্দিরটিতে সন্ধ্যা আরতির জন্য নাকি খুব পরিচিতি আছে। ওখানকার এক ভদ্রলোক আমাদের জানালেন সন্ধ্যে 7টার সময় আরতি শুরু হয়, কিন্তু আমরা তো আর অতক্ষণ থাকতে পারিনি, তাই আমাদের আরতি দেখার হয়নি। কারণ এখনও আমাদের আরও কিছু ঘুরে দেখতে হবে কাকিনাড়া যেসব মন্দির আছে, এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেই সব মন্দিরগুলো তুলে ধরার চেষ্টা করব। পঞ্চমুখী হনুমান মন্দির দেখে আমরা টোটোতে উঠে পড়েছি। এবার আমাদের দ্বিতীয় গন্তব্য ভাটপাড়ার সুপ্রাচীন জগত্তারিণী মায়ের মন্দির। তাহলে সেই মন্দিরে গিয়ে আবার আপনাদের সাথে দেখা করছি। দেখতে পেলাম হনুমান মন্দিরের গায়ে তৈরি হচ্ছে আরেকটি নতুন মন্দির। এখন আমি এসে পৌঁছেছি জগত্তারিণী মায়ের মন্দিরের সামনে। মন্দিরের গেটের লেখা রয়েছে ভাটপাড়া জগত্তারিণী মন্দির ট্রাস্ট, দেখতে পাচ্ছেন। আর এই হলো মন্দির। মন্দিরের গঠনশৈলী সব মন্দিরের থেকে একটু আলাদা। হয়তো এটির কারণ মন্দিরটি গঙ্গার একেবারে নিকটবর্তী। মন্দিরটি মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে। কয়েক ধাপ সিঁড়ি বেয়ে বড় নাট মন্দিরের মধ্য দিয়ে সোজা গেলে মায়ের মন্দির। মায়ের নাট মন্দিরের প্রবেশপথে ডান দিকে একটি বড় ঘণ্টা। মায়ের গর্ভগৃহে প্রবেশের আগে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে মায়ের দর্শন পাওয়া যায়। মন্দির খোলার সময় সকাল 5টা আর বন্ধ হয় দুপুর 12:30টায়। আর বিকেল 5:30টায় মন্দির খোলে, আবার রাত 8টায় বন্ধ হয়। সকাল 6টায় সকালের আরতি হয়, সন্ধে 6:30টায় সন্ধে আরতি হয়, আর ভোগ আরতি হয় দুপুর 12টায়। এই হলো মায়ের মূর্তি। রাজরাজেশ্বরী বেশে মাকে খুব সুন্দর লাগছিল।
মায়ের পুজো হয় বৈষ্ণব মতে। মায়ের এখানে রক্তপাতহীন বলি হয়, যেমন চাল কুমড়ো, আখ, কলা ইত্যাদি। মায়ের মন্দিরটি খুবই সুন্দর। মাকে দেখলেই মন ভালো হয়ে যায়। মায়ের নাট মন্দিরে সব মহাপুরুষদের ছবি রয়েছে। নাট মন্দিরের বাইরেই ডান দিকে রয়েছে হনুমানজির একটি মূর্তি এবং ওখানেই রয়েছে জলের ব্যবস্থা এবং ধূপধুনো জ্বালাবার জায়গা। এই মন্দিরের জমিটি পতিত বা নিষ্কর, তবে এই জমিটি নাকি রানী রাসমণি পছন্দ করেছিলেন, কিন্তু কোনো কারণবশত মন্দির গড়া হয়ে ওঠেনি। তারপর স্থানীয় বাসিন্দাদের ইচ্ছেতেই 1969 অথবা 70 সালে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে এই মন্দির গড়ে ওঠে। কাকিনাড়ায় বেশ কয়েকটি ঘাট রয়েছে, কিন্তু তার মধ্যে ঐতিহাসিক ও প্রাচীনতম ঘাট দুটি হল রূপদাসবাবুর ঘাট এবং বলরাম সরকার ঘাট। আমরা এখন এসে পৌঁছেছি বলরাম সরকার ঘাটে। এই ঘাটটি জগত্তারিণী মায়ের মন্দিরের একদম গায়ে অবস্থিত। কয়েক ধাপ সিঁড়ি দিয়ে নিচে নামলেই মা গঙ্গাকে ছুঁতে পারবেন। খুব সুন্দর গঙ্গার পরিবেশ। এখন মনে হয় ভাটা চলছে, তাই দেখে মনে হচ্ছে। আর এই হলো এই ঘাটের সূর্য প্রাচীন দালাল, আর পাশেই রয়েছে মায়ের মন্দির। খুব সুন্দরভাবে রং করা হয়েছে এখন। এই হলো ঘাটের পরিবেশ। এখন আমি এসে পৌঁছেছি কাকিনাড়ারই একটি প্রসিদ্ধ স্থান পঞ্চাননতলা। এখানে রয়েছে পঞ্চাননতলা মন্দির, যেটা অনেকে বাবা ঠাকুরতলা নামেও চেনেন। এই মন্দিরটি স্থাপিত হয়েছে 1256 সালে। মন্দিরটি খুবই ছোট। মন্দিরের ভেতরে রয়েছে শিবলিঙ্গ, বাবার মন্দির। এখান থেকেই একজন ভদ্রমহিলা বললেন যে এই মন্দিরে নাকি চৈত্র মাসে যখন সন্ন্যাস নেওয়া হয়, তখন এখানে অনেক সন্ন্যাসীরা এখানে এসে থাকেন। এই হলো মন্দিরের ভেতরের পরিবেশ। বাবা মহাদেবকে এখানে উৎসর্গকৃত। বেশ সুন্দর ছোট্ট মন্দির, খুব ভালো লাগলো দেখে মন্দিরটি। আর মন্দিরের পেছনেই রয়েছে একটা পুকুর। এখন আমরা এসে পৌঁছেছি আটগলি। আটগলি অর্থাৎ 8টি গলি বা লেন, যা হলো পৌর সংস্কারের সময় সংযুক্ত 8টি ভিন্ন গলিগুলোর সংমিশ্রণ। এটি অত্যন্ত সরু এবং 8টি প্রায় 90 ডিগ্রি বাঁকের জন্য উল্লেখযোগ্য। এই 8 গলির মধ্যেই রয়েছে পঞ্চ মন্দির, মানে 5টি মন্দিরের একটি অংশ। এই মন্দিরগুলো নির্মাণ হয়েছিল প্রায় 400 বছর আগে। প্রতিটি মন্দিরের অধ্যয়নে বিভিন্ন সুপ্রতিষ্ঠিত পরিবার কাজ করেছিল। এই মন্দিরগুলোর কিছু অংশ পোড়ামাটির শিল্প দিয়ে সজ্জিত ছিল।
অসাধারণ প্রতিটা মন্দিরের গঠনশৈলী। এখন আমি এসে পৌঁছেছি পাঞ্চ মন্দির কমপ্লেক্সের মধ্যে। এই দেখুন মন্দিরগুলো, দুটো মন্দির নবরত্ন বিশিষ্ট আর দুটো মন্দির পঞ্চরত্ন বিশিষ্ট। প্রতিটি মন্দিরে শিবলিঙ্গ বিরাজমান। আমাদের ঘরের পাশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, যদি আমরা ঘর থেকে না বেরোতাম তা হয়তো এগুলো দেখতেই পেতাম না। খুব সুন্দর লাগলো দেখতে, দারুণ লাগছে। ভাটপাড়ায় মন্দির ছাড়াও বেশ কিছু মসজিদও আছে। এছাড়া ভাটপাড়া বিখ্যাত দুর্গাপুজো, গণেশ চতুর্থী আর ছট পূজার জন্য। এই আটগলির মধ্যেই রয়েছে আরেকটি মন্দির, তা হলো শীতলা মায়ের মন্দির। এখন আমরা সেই মন্দিরটি দেখতে যাচ্ছি। আমি এখন এসে পৌঁছেছি শীতলা মায়ের মন্দিরের সামনে। লাল রং বিশিষ্ট মন্দিরটি দেখতে অসাধারণ লাগছে। মন্দির গাত্রে লেখা রয়েছে 1134 বঙ্গাব্দে পণ্ডিত শ্রী বীরেশ্বর ন্যায়লঙ্কার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কালক্রমে এই মন্দিরটি শীতলা মন্দির নামে পরিচিত। আমরা মন্দিরের পেছন দিক দিয়ে প্রবেশ করেছি, এখন সামনের দিকে যাচ্ছি। দেখুন মন্দিরটি সামনের দিক থেকে অসাধারণ লাগছে। গাছগাছালিতে খুব সুন্দরভাবে সাজানো মন্দিরের ভেতরটি, কিন্তু যেহেতু 12টার বেশি হয়ে গেছিল এই ভাটপাড়ার শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, 11:30 অবধি নাকি এই মন্দিরটি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। তাই আমরাও যখন এই মন্দিরের সামনে গিয়েছি মন্দিরটি তখন বন্ধ ছিল, তাই মন্দিরের ভেতরে আর প্রবেশ করতে পারলাম না। বাইরে থেকেই মন্দির চত্বরটি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি এসে পৌঁছেছি কাকিনাড়ারই একটি প্রাচীনতম ঘাট, রূপদাস বাবুর ঘাট। এই ঘাটটি মুখার্জি পরিবার দ্বারা নির্মিত হয়েছিল। প্রায় 100 বছর আগে রাধাকান্ত মুখার্জি 1908 সালে ঘাটটি তৈরি করেছিলেন এবং গঙ্গা নদীর তীরে এটি তার পিতা স্বর্গীয় রূপদাস মুখার্জির নামে উৎসর্গ করেছিলেন। এই ঘাটেই রয়েছে
রূপেশ্বর শিব মন্দির আর রয়েছে জগন্নাথ মন্দির, যেখানে জগন্নাথ, সুভদ্রা আর বলভদ্র বিরাজমান। এই ঘাটের পাশেই একটি রথ রয়েছে, যা এখন ঢাকা রয়েছে, কিন্তু কারণ হলো এই পরিবারটি তাদের ঐতিহ্যবাহী রথযাত্রা চালিয়ে যাচ্ছেন আজও, যা 1912 সালে শুরু হয়েছিল। রূপদাসবাবুর ঘাটে যাওয়ার ডান দিকেই রয়েছে এই জগন্নাথ, বলরাম, সুভদ্রার অসাধারণ মূর্তি, আর বাঁদিকে রয়েছে রূপেশ্বর শিব মন্দির। সারাদিন ঘুরে ঘুরে খুবই ক্লান্ত, গলা শুকিয়ে গেছে, তাই একটু সবাই মিলে গলাকে শীতল করে নিচ্ছি। আমরা আবার টোটোতে উঠে পড়েছি। বাড়ি থেকে আনা আমড়া মাখা খেতে খেতে এবার আমরা যাচ্ছি মাদ্রালের হনুমান মন্দির দেখতে। এখন আমি পৌঁছে গেছি মাদ্রালের হনুমান মন্দিরের সামনে। টোটো থেকে নেমে পড়েছি, এবার মন্দিরের দিকে যাব। চলুন মন্দির থেকে এবার গেট দিয়ে প্রবেশ করব মন্দিরের ভেতরে। এই হলো মন্দিরের মেন গেট। এই গেট দিয়ে ঢুকলেই সোজা পড়বে গণেশ মন্দিরটি। তাহলে এই গণেশ মন্দিরটি একটু দর্শন করে যাই। এই দেখুন, একটি অসাধারণ গণেশের মূর্তি রয়েছে এই মন্দিরের মধ্যে। আর এই দিকে হলো হনুমান মন্দিরটি। এখানে রথ রাখা আছে, আর এই পাশে পুজো দেওয়ার সামগ্রী সব দোকান রয়েছে, এখান থেকে আপনারা পুজো দেওয়ার সামগ্রী কিনে নিতে পারেন। আর এই হলো মন্দিরটি। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার কাকিনাড়া রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত মাদ্রালের হনুমান মন্দিরটি। আপনারা স্টেশনের কাছ থেকে 20 টাকার বিনিময়ে এই মন্দিরে আসতে পারেন। ভগবান হনুমানের অনন্য এবং বিশাল আকার শায়িত মূর্তির জন্যই এই মন্দিরটি বিখ্যাত। বীর বজরংবলী নামেও পরিচিত হনুমানের এই বিরল মূর্তিটি বিশ্রামের ভঙ্গিতে দেখানো হয়েছে এবং এটি মাটির স্তর থেকে প্রায় 10 ফুট নিচে অবস্থিত। মূল গর্ভগৃহে ভগবান হনুমানের শয়নরত মূর্তি রয়েছে, যা ভক্তির কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে। মন্দিরের শান্ত পরিবেশ ধ্যান এবং আধ্যাত্মিক প্রতিফলককে উৎসাহিত করে। স্থানীয় কিংবদন্তি অনুসারে এই মন্দিরটি সেই স্থানকে চিহ্নিত করে যেখানে রামায়ণে ভগবান হনুমান তার যাত্রার সময় বিশ্রাম নিয়েছিলেন। বিশ্বাস করা হয় যে ভগবান রামের প্রতি তার ঐশ্বরিক কর্তব্য পালন করার সময় ভগবান হনুমান এই স্থানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন। শয়নরত হনুমানের এই বিরল মূর্তিটি একটি অনন্য বৈশিষ্ট্য, যা ভারতের বিভিন্ন হনুমান মন্দিরে খুব কমই দেখা যায়। মন্দির সংলগ্ন দোকান থেকে আমরা পুজোর সামগ্রী কিনে নিয়ে গর্ভগৃহে প্রবেশ করলাম। সেখানে হনুমানজিকে একে একে সিঁদুর অর্পণ করতে করতে মাথার সামনে চলে এলাম। মাথার সামনে পুরোহিত মশাই আমাদের নামগোত্র সহকারে পুজো দিয়ে দিলেন।
আমরা গর্ভগৃহ থেকে পুজো দিয়ে ওপরে উঠে এলাম। মন্দিরের বাঁদিকেই রয়েছে এই ধূপধুনো জ্বালাবার জায়গা। এখানে আমরা এই ধূপধুনো জ্বালিয়ে আরতি করে নিলাম। সামনেই রয়েছে অনুসন্ধান কেন্দ্রটি। এখান থেকে আমরা 51 টাকা বিনিময়ে ভোগের কুপন কেটে নিয়েছিলাম। আর এই হলো ভাটপাড়ার বিখ্যাত লাল রসগোল্লা, সেটাও আমরা কিনে এনেছিলাম। মন্দির চত্বরের পাশেই রয়েছে এই ঝিল বা পুকুরটি। খুব অসাধারণ সুন্দর পরিবেশ, ভালো লাগবে ঘুরতে। এই হলো ভোগের প্রসাদ। ভোগের প্রসাদে ছিল আলু ভাজা, পটল ভাজা, খিচুড়ি, আলু পটলের তরকারি, পায়েস, চাটনি আর লাড্ডু। আমরা মন্দিরের পেছনে একটি সুন্দর পার্ক আছে, ওই পার্কে বসে এই ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। ভোগের স্বাদ অমৃত সমান। এই পার্কটিতে রয়েছে বাচ্চাদের জন্য দোলনা, ঢেকি এবং স্লিপ। এবং এই পার্কটি থেকে একটু এগিয়ে গেলেই আছে শিব মন্দির। চলুন এবার আমরা শিব মন্দিরটি দেখতে যাব। আমরা এখন চলে এসেছি শিব মন্দিরের সামনে। এই হলো শিব মন্দির এবং শিব মন্দিরের সামনেই নন্দী মহারাজ বিরাজমান। আমরা এবার মন্দিরে প্রবেশ করব। শিব মন্দির থেকে এবার বেরিয়ে এসেছি। এবার যাব অন্নপূর্ণা মন্দিরে। এই অন্নপূর্ণা মন্দিরের নিচেই ছিল শিব মন্দিরটি, আর অন্নপূর্ণা মন্দিরটি হলো দোতলায়। তাহলে চলুন এবার অন্নপূর্ণা মন্দিরটি দর্শন করে আসি।
অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার সিঁড়ি দিয়ে ওঠার ডান দিকেই রয়েছে নাট মন্দির। এই নাট মন্দির থেকেও শিবলিঙ্গ দর্শন করা যায়। আর এই নাট মন্দিরের দুদিকে দুটো নন্দী মহারাজের খুব সুন্দর মূর্তি রয়েছে। আমরা এখন চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে, কিন্তু অন্নপূর্ণা মন্দির তখন বন্ধ ছিল। ওই গেট থেকেই আমরা মন্দিরের ভেতরের মূর্তি, যুগল মূর্তি অন্নপূর্ণা আর একটি শিবের অসাধারণ মূর্তি রয়েছে, এবং মন্দির গাত্রে সমুদ্র মন্থনের ছবি রয়েছে। খুব সুন্দরভাবে সাজানো মন্দিরটি। এই মন্দির চত্বরেই রয়েছে আরেকটি মন্দির, যেখানে রাম, লক্ষ্মণ, সীতা, রাধাকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি বিরাজমান। এই মন্দিরটিও আমরা ঘুরে দেখছি।
ঘরে ভোগ প্রসাদ রান্না করা হয়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো জায়গার গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন প্রকৃতির টানে প্রকৃতির কোলে। টাটা, বাই বাই।